আজ আমরা বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত বাজিতপুর গ্রামে এসেছি। এই বাজিতপুর গ্রামেই ইংরেজি 1896 সালে এক মাঘী পূর্ণিমায় প্রণব মঠ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেন। আমরা বর্তমানে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের পৈতৃক ভবনটা আমরা দর্শন করছি। সেই আমলের বাড়ি আজও অক্ষত আছে, 20 ইঞ্চি ওয়ালের বাড়ি এখনো সে অবস্থায় অক্ষত রয়েছে। এটা একটা মহা পুণ্যভূমি যেখানে জন্মগ্রহণ করেছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, এবং পরবর্তীকালে তিনি এই বাড়িতেই ছাদের উপরে ওই যে একটা চিরাকোটা দেখা যাচ্ছে, ওখানেই তিনি অবস্থান করতেন ছাত্র জীবনে, এবং সেখানেই দূর দূরান্তরের ছাত্ররা এসে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, এবং তার অলৌকিক ব্যক্তিত্বে বহু ছেলে তখনকার সময় প্রতি রবিবার ছুটির দিনে তার সাথে সমবেত হতেন। এবং স্বামী প্রণবানন্দজি তখন বিনোদ ব্রহ্মচারী নামে পরিচিত ছিলেন। এই বিনোদ ব্রহ্মচারীর চেহারা, বিনোদ ব্রহ্মচারীর আচার ব্যবহার ছাত্রদেরকে আকৃষ্ট করত। এখন আমরা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের পৈতৃক ভবন, যা এতদ অঞ্চলে ভূয়াবাড়ি নামে পরিচিত। ভূয়া অর্থাৎ জমিদার বংশ, তার পিতা জমিদার বংশের লোক ছিলেন, সেই কারণে তাদের ভূয়া বলা হতো, এবং এটা এতদ অঞ্চলের মানুষের কাছে ভূয়াবাড়ি নামে খ্যাত, যেখানে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রখ্যাত ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা, প্রণব মঠের প্রতিষ্ঠাতা, এই বাড়িতে জন্মেছিলেন। এখন আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করছি, এবং ভিতরে তার স্মৃতি কোথায় কি আছে সেগুলো আমরা এখন দেখব। আমরা এখন দেখতে পাচ্ছি শ্রী আচার্য স্বামী প্রণবানন্দজি যেন স্বয়ং এখানে বসে আছেন। এই বাড়িতে তিনি জন্মেছেন, এই বাড়িতে তলায় তিনি সাধনা তপস্যা করতেন। আজও তার স্মৃতি রক্ষার্থে এখানে তার একটি বসা মূর্তি নির্মাণ করা হয়েছে প্রণব মঠের পক্ষ থেকে, যেখানে দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে প্রণাম করেন, এখানে ভক্তি নিবেদন করেন। এবং এই বিল্ডিং এর মধ্যে আরো কিছু ঘর রয়েছে, বিভিন্ন দিকে তার স্মৃতি রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি প্রণব মঠের পক্ষ থেকে, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই লোক আসেন এখন এই ভবনটা দর্শন করার জন্য। এরপর আমরা এর ভিতরের ঘরগুলো কোথায় কি আছে আর সেটা আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এখানে আরেকটা দরজা দেখছি আমরা, এই দরজার ভিতরে কি আছে সেখানে আমরা দেখবো। আমরা সেই ভিতরে প্রবেশ করছি। এখানে আমরা দেখছি ব্রহ্মচারী বিনোদ। ব্রহ্মচারী বিনোদ অর্থাৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের পূর্ব নাম। তখন কিন্তু তিনি সাদা কাপড় পরতেন। এখানে তার সাদা কাপড়ের যুবক বয়সের একটা ছবি দেখছি, এবং এই ভিটাতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেটা পূর্বে বলেছি। তার পিতা স্থানীয় জমিদারের অধীনে কাজ করতেন, কিন্তু জমিদারের অত্যাচার মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। আচার্য স্বামী প্রণবানন্দজি মহাদেব পিতার নাম ছিল বিষ্ণুচরণ। সে বিষ্ণুচরণ প্রজাদের পক্ষ নিয়ে জমিদারের বিরুদ্ধে মামলা শুরু করেছিলেন। 20 বছর সেই মামলা চলে। শেষে স্বামী প্রণবানন্দজির পিতা বিষ্ণুচরণের জয়লাভ হয়, এবং জয়লাভের সাথে সাথেই প্রণবানন্দজি মহারাজের জন্ম হলো। তাই তিনি
তার পুত্রের নামকরণ করেছিলেন প্রথমত জয়নাথ। তারপর তাকে দেখলে সবার মনে আনন্দ হতো, দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসতো এই শিশুকে দেখার জন্য। তাই অন্নপ্রাশনের সময় পিতা নামকরণ করেছিলেন। ওকে দেখলে তো সবার মনে আনন্দ হয়, তাই ওর নাম হোক বিনোদ। তাই বিনোদ ব্রহ্মচারী পরবর্তীকালে হলেন কখন? যখন তিনি উত্তর ভারতে উত্তরপ্রদেশে গম্ভীরনাথের কাছে দীক্ষা গ্রহণ করলেন, তখন তিনি ব্রহ্মচারী বিনোদ নামে পরিচিত হয়ে উঠলেন। তো আমরা সেই ব্রহ্মচারী বিনোদের বাসভবন অর্থাৎ পরবর্তীকালে স্বামী প্রণবানন্দজি মহারাজের যে বাসভবন, সেই ভবনের ঘরগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। কোথায় তার কি স্মৃতি সংরক্ষণ করা সম্ভব হয়েছে সেগুলো এখন আমরা আপনাদের দেখাবার চেষ্টা করব। এখানে কতগুলো ছবি রয়েছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিলেন। সর্বশ্রেণীর হিন্দু একত্রিত হবে, তাদের মধ্যে থাকবে না কোনো বিভেদ, থাকবে না জাতিভেদ। তিনি ঐক্যবদ্ধ একটি শক্তিশালী হিন্দু সমাজ গঠনের ডাক দিয়েছিলেন। তিনি বলেছেন, গ্রামে গ্রামে শহরে শহরে এমন এক মিলন ক্ষেত্র রচনা করতে হবে যেখানে হিন্দু মাত্রই পরস্পর দ্বন্দ্ব সংঘর্ষ অনেক পার্থক্য বিস্তৃত হয়ে স্বীয় ধর্ম মান ইজ্জত স্বার্থ অধিকার রক্ষায় দৃঢ় সংকল্প গ্রহণ করতে সক্ষম হবে। এই উদ্দেশ্যে আমার হিন্দু মিলন মন্দির। অনেকেই ভুল বুঝেছিলেন যে হিন্দু মিলন মন্দির কেন? হিন্দু মিলন মন্দির আসলে কি সাম্প্রদায়িক সংগঠন? নো, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ব্যাখ্যা করে বলেছেন, আর যার যে নাম তাকে সেই নামে ডাকার মধ্যে তো কোনো সাম্প্রদায়িকতা নেই। হিন্দুকে হিন্দু নামেই ডাকলেই হিন্দুরা সংঘবদ্ধ হবে। অতএব হিন্দু সমাজ সংগঠন মানে হিন্দুর জীর্ণ গৃহের সংস্কার। এখানে সাম্প্রদায়িকতার কোনো নামগন্ধ থাকতে নেই, থাকতে পারে না। এরপরে আমরা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যে পৈতৃক ভবন, এই ভবনের আরো কিছু কক্ষ রয়েছে। সেসব কক্ষতে কোথায় তার কি স্মৃতি সংরক্ষণ করা সম্ভব হয়েছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের পিতা বিষ্ণুচর, তাদের গৃহদেবতা ছিলেন নীলরুদ্র অর্থাৎ শিব। তিনি শিবের আরাধনা করছেন। বিপদে পড়ে যে হে শিব শম্ভু, তুমি আবার আবির্ভূত হও, এই জগৎবাসীকে রক্ষা করো, এই অত্যাচারী জমিদারের হাত থেকে তুমি প্রজাদের রক্ষা করো, দেশবাসীকে রক্ষা করো। স্বামী প্রণবানন্দের পিতা বিষ্ণুচরণ শুধু নিজের জন্য প্রার্থনা করেননি, দেশ জাতি সমাজের জন্য তিনি শিবের আবির্ভাব এই পৃথিবীতে হোক, জগৎ কল্যাণের জন্য ভগবান আবার পৃথিবীতে আসুন, এই প্রার্থনা নিয়ে তিনি শিবের আরাধনা করেছিলেন, শিবের আশীর্বাদ পেয়েছিলেন। শিব শম্ভু অভয় দিয়েছিলেন, আমি তোমার গৃহে তোমার পুত্র রূপে অবতীর্ণ হব। আচার্য স্বামী প্রণবানন্দজির পিতা ছিলেন বিষ্ণুচরণ, আর মা ছিলেন মাতা শারদা। তিনিও অত্যন্ত ভক্তিমতী ছিলেন। প্রতিদিন তুলসী তলায় তিনি প্রদীপ জ্বালাতেন, প্রণাম করতেন। এই দৃশ্য দেখে বালক বিনোদের মনে একদিন সংশয় হল, মা কেন এই তুলসী তলায় প্রদীপ দিচ্ছে? অবশেষে তিনি অনুভব করেছিলেন যে তুলসী বৃক্ষ থেকে স্বয়ং নারায়ণ আবির্ভূত হয়ে সেই বালক বিনোদকে দর্শন দিয়েছিলেন। তখনই তিনি বুঝতে পেরেছিলেন, অনুভব করতে পেরেছিলেন যে কেন মা তুলসী গাছকে শ্রদ্ধা করে। তা আসলে হিন্দু সমাজের মানুষ তুলসী গাছকে শ্রদ্ধা করে, ভক্তি করে এই কারণে যে বিশ্বাস তুলসী গাছের মধ্যেই ভগবানের আবির্ভাব। আসলে বিজ্ঞান ভিত্তিক এটাও সত্য কথা যে তুলসী গাছ অত্যন্ত উপকারী, যার থেকে এখন নানা রকম ওষুধ তৈরি হচ্ছে। অর্থাৎ তুলসী বৃক্ষ বেঁচে থাকলে সমাজ কল্যাণ হবে, যে এটা ঋষিরা জানতেন। এরপরে আমরা দেখি যে আচার্য স্বামী প্রণবানন্দের যে পূর্ব নাম বিনোদ ব্রহ্মচারী, তিনি সাধনা করছেন, তপস্যা করছেন। এক সময় দুর্গাপূজা হতো তার গ্রামে, কিন্তু তিনি আসলে জগৎ শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন যে আসলে
মা দুর্গার মধ্যে সত্যি কি মা দুর্গা থাকে আমি দেখতে চাই। আমি যদি প্রমাণ পাই তবে বিশ্বাস করব যে দুর্গা মায়ের মধ্যে আসলে দুর্গা অবস্থান করেন, মাটির প্রতিমার মধ্যে চিন্ময়ী সত্তা রয়েছে, এটা বিশ্বাস করতেই হবে। এই সংকল্প নিয়ে তিনি সাধনায় বসেন। অবশেষে তার সংকল্প পূর্ণ হয়। মা দুর্গার থেকে একটা জ্যোতি বেরিয়ে বিনোদের মধ্যে প্রবেশ করে এবং দুর্গা মা বলেন, দেখো বিনোদ, তোমার আবির্ভাব এই পৃথিবীতে হয়েছে জগৎ কল্যাণের জন্য, আমার শক্তি তোমাকেই সঞ্চার করে দিলাম। এভাবে তিনি মায়ের শক্তিও পেয়েছিলেন। আমরা তার জীবনীতে দেখি। স্বামী প্রণবানন্দের জীবনী পড়লে আমরা দেখতে পাই ভগবান যে উদ্দেশ্যে এই পৃথিবীতে অবতরণ করার আশ্বাস দিয়েছেন গীতায়, তিনি দুষ্টের দমন করবেন, সাধুগণের পরিত্রাণ করবেন, ধর্ম সংস্থাপন করবেন, এসব আশ্বাস বাণী গীতা রয়েছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনী দেখলে আমরা সেটাই দেখতে পাই। তার আবির্ভাব হয়েছিল এমন একটা সময় যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, চারিদিকে মহামারী কাটাকাটি রায়ত হচ্ছিল, অর্থাৎ ধর্মের গ্লানি হয়েছিল। ঠিক সে সময়টা তার জন্ম হয়েছিল। আবার দেখতে পাই দুর্ধর্ষ পাণ্ডাদের তিনি অত্যাচার থেকে রক্ষা করার জন্য পাণ্ডাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। গয়াতীর্থে পাণ্ডাদের অত্যাচার কে দেখে তিনি পাণ্ডাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং কোন কোন পাণ্ডা তাকে আক্রমণ করতে এলে তিনি তাদের কঠোর হস্তে দমনও করেছিলেন। পরে পাণ্ডারা ভয় পেয়ে কিন্তু চলে গিয়েছিল। তারপর তিনি সংকল্প করেছিলেন এই গয়াকে গড়ে তুলব বিশাল ভারত সেবাশ্রম সংঘ, এবং তাই তিনি করেছেন। এখন আপনারা দেখবেন গয়াতে গেলে বিশাল ভারত সেবাশ্রম সংঘ এবং হাজার হাজার লোক সেখানে থাকতে পারে এবং তীর্থ সংস্কার শুরু করেছিলেন তিনি গয়া থেকে প্রথম। শুধু গয়াতে নয়, এখন আপনারা ভারতবর্ষ ঘুরে দেখতে পারবেন, যে কোনো তীর্থে যাবেন, গয়া, কাশী, পুরী, বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, সর্বত্রই সারা ভারতবর্ষে যেখানে যত তীর্থস্থান আছে অধিকাংশ তীর্থস্থানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ এবং তার অনুসারী সন্ন্যাসী বৃন্দ আপনাদের সহায়তা করার জন্য। প্রয়োজনে আপনি ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে আশ্রয় গ্রহণ করতে পারেন এবং নির্বিঘ্নে তীর্থ কাজ করে আসতে পারবেন। বিনোদ ব্রহ্মচারী যখন সাধনা শুরু করলেন তখন তিনি কিন্তু ঠিক করে ফেলেছিলেন কোথায় তিনি সাধনায় সিদ্ধি লাভ করবেন, তার তপক্ষেত্র কোথায় হবে। কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু তিনি পাহাড়ের জঙ্গলে কোথাও চলে যাননি। তার পৈতৃক ভবনের অপর পার একটা খাল ছিল, খালের অপর পারে একটা জলাভূমি ছিল, সেখানে বর্ষার জলে পদ্মার জলে ডুবে যেত। তিনি সেই স্থানটি দেখিয়ে বললেন, এইখানে হবে আমার তপক্ষেত্র, এইখানে মাটি তুলে উঁচু করতে হবে। এবং সেখানেই তিনি একটা গাছতলাতে সাধনা শুরু করেছিলেন এবং সেখানেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন 1916 সালে, মাত্র 20 বছর বয়স। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি প্রণবগড় ভারত সেবাশ্রম সংঘ গঠনের পর সিদ্ধান্ত নিলেন সনাতন হিন্দু ধর্মের উদার আদর্শের প্রচার করতে হবে। দেশ থেকে দেশান্তর, দেশের গুণে গুণে প্রত্যেকটি মানুষের গানে পৌঁছে দিতে হবে এই সংঘের মঙ্গল। তাই তিনি প্রচারক দল গঠন করেছিলেন। এই সন্ন্যাসী বৃন্দ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পরিক্রমা করতেন। বিশেষ করে এই পূর্ববঙ্গে নদীবহুল দেশে তিনি প্রচারের জন্য একটা বিরাট নৌকা করেছিলেন। নৌকার নাম ছিল কান্ডারি। 67.5 ফুট লম্বা আর 15 ফুট ছিল তার অর্থাৎ দৈর্ঘ্য ছিল 67 ফুট, প্রস্থ ছিল 15 ফুট। বিরাট নৌকা, প্রায় শতাধিক লোক নিয়ে তিনি চলতেন। এই পূর্ববঙ্গের এই বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ এই এলাকা ঘুরে তিনি একসময় বঙ্গোপসাগরের ধার দিয়ে কলকাতা পর্যন্ত চলে গিয়েছিলেন। তার সেই কান্ডারি, এই কান্ডারি কিন্তু প্রচারের জন্য করেছিলেন। কান্ডারি যখন নদী পথে চলত, নদীর দুই ধারে সন্ন্যাসীরা নামে দিতেন, গ্রামে গঞ্জে খবর করতাল হারমোনিয়াম নিয়ে তারা সঙ্গের উদ্দেশ্য, আদর্শ, লেখা, প্রচারপত্র বিতরণ করতেন। আবার সেই সাথে এই বিরাট সংঘের প্রচারের জন্য অর্থ সংগ্রহ করতেন। সে ধরনের একটি স্মৃতি এখানে আমরা দেখতে পেলাম। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের
যে স্মৃতি তার কয়েকটি এখানে সংরক্ষণ করা হয়েছে। ভুয়াবাড়ির ছাদে কি আছে সেই স্মৃতি দেখার জন্য আমরা সিঁড়ি দিয়ে এই ভবনের ছাদে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি। চারিদিকে গাছপালায় ঘেরা এবং পূর্ববঙ্গের সেই সবুজের দৃশ্য, সবুজের সমারোহ আমরা চারিদিকে দেখছি। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রিয় জন্মভূমি এবং তার কৈশোরের লীলাক্ষেত্র, এখানে সেই স্মৃতিফলক লাগানোই আছে। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির কৈশোর লীলাক্ষেত্র বাজিতপুর ধাম। এবং আমরা জানতে পারি এই বাড়ির ছাদে যে ছোট একটি ঘর রয়েছে, একে চিলা কোঠা বলা হতো। আমরা সেই ঘরটি খুলে দেখব। এই ছোট্ট ঘরের মধ্যে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের মূর্তি প্রতিষ্ঠা রয়েছে। এবং এই ছোট্ট ঘরটাতেই তিনি যখন ব্রহ্মচারী বিনোদ নামে পরিচিত ছিলেন, এখানে তিনি তপসাধনা করতেন এবং এইটুকু ঘরে তিনি একটা তক্তার উপরে শুয়ে থাকতেন এবং তার অলৌকিক ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে দলে দলে ছেলেরা চলে আসতো। সেই ছাত্র অবস্থায় যখন তিনি বাজিতপুর স্কুলে পড়তেন, স্কুলের সহপাঠী বৃন্দ চলে আসতো এবং এই ছাদে অনেক ছাত্র সম্মিলিত হতো। এখানেই ভজন কীর্তন হতো। আচার্য স্বামী প্রণবানন্দজি তার সহপাঠী ছাত্রদেরকে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য ও মানব সেবার আদর্শে উদ্বুদ্ধ করতেন। এই যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি, এই ভবনে আচার্য স্বামী প্রণবানন্দজি জন্মগ্রহণ করেন। তা এখানে রক্ষা করা হয়েছে তার স্মৃতি। স্বামী প্রণবানন্দের পৈতৃক ভবন, জন্ম ইংরেজি 1896 সাল, বাজিতপুর। মনে রাখতে হবে এই বাজিতপুর কিন্তু মাদারীপুর জেলার অন্তর্গত, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা আর বিভ্রান্ত হব না, কারণ বাজিতপুর গ্রাম বাংলাদেশে আরো রয়েছে, যেমন কিশোরগঞ্জে একটি বাজিতপুর আছে, কিন্তু স্বামী প্রণবানন্দের জন্মস্থান মাদারীপুর জেলার অন্তর্গত বাজিতপুর, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই ভিডিওটা যারা আপনারা দেখছেন তারা আপনাদের বন্ধু আত্মীয় স্বজনের কাছে এই সংবাদটা পৌঁছে দেবেন। এই বাজিতপুরে আসার যে বিভিন্ন পথ আছে সে বিষয়টাও বলে রাখা ভালো। যদি ঢাকা থেকে কেউ আসেন, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বা পদ্মার ওপার থেকে যারা আসবেন, পদ্মা ব্রিজ পার হয়ে বরিশাল রোড ধরে সাদুর ব্রিজে নামলেই একটু ডান দিকে ঘুরলেই, যারা ঢাকা থেকে আসবেন সাদুর ব্রিজে নেমে ডান দিকে একটু ঘুরলেই কোয়ার্টার কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন স্বামী প্রণবানন্দের বাসভবন। এবং খালের পশ্চিম পাড়ে আর খালের পূর্ব পাড়ে তৎপ্রতিষ্ঠিত প্রণব মঠের আদি কেন্দ্র এবং ভারত সেবাশ্রম সংঘের আদি পীঠস্থান প্রণব মঠ। এখন আমরা বাড়ির ফ্রন্টটা দেখতে পাচ্ছি। এটাই এক সময় বৈঠকখানার রূপে ব্যবহৃত হতো। স্বামী প্রণবানন্দের পিতা বিষ্ণুচরণ বহিরাগত লোক এলে এইখানে বসে তাদের সাথে সাক্ষাৎকার দিতেন
তাদের সাথে দেখাশোনা করতেন। এই বাড়ির সম্মুখ ভাগটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এখানে সমাজ সেবার জন্য কিছু কাজ করা হয়। এখানে হোমিওপ্যাথিক ডাক্তার আসেন এবং প্রতি শুক্রবার বিনামূল্যে হোমিও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই বাড়ি। মনে রাখতে হবে মাদারীপুরের মধ্যে। এবং প্রণব মঠের বর্তমান প্রধান প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করছি, কিন্তু আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন স্থূল দেহে ছিলেন সে সময় যে প্রবেশ দ্বারটি ছিল সেটা এখন আমাদের মঠের ভিতরে রয়েছে, এবং আরেকটু এগিয়ে গেলে আমরা সেই প্রবেশ দ্বারটা দেখতে পাবো যেটা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবদ্দশায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রণব মঠের ভিতরেই লক্ষ্য করছি আমরা ওম শ্রী শ্রী শিব মন্দির। এই শিব মন্দির আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের স্থূল দেহে থাকাকালীন এটা প্রতিষ্ঠিত হয়েছিল অনেক আগের। তো সেই স্মৃতি বিজড়িত শিব মন্দির আজও অক্ষত অবস্থায় আছে, এবং সম্প্রতি এটা প্রণব মঠের পক্ষ থেকে সংস্কার করা হয়েছে। এই শিবরাত্রি উপলক্ষে এখানে প্রচুর লোকের সমাগম হয়। তো এখানে প্রতিদিনও এখানে শিব পূজা যথারীতি হয়ে থাকে, এবং আমরা এখন শিব মন্দিরের অভ্যন্তরে শিব মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখছি এখানে আশীর্বাদ করছেন স্বয়ং দেবাদেবী শিবশম্ভু, এবং তার নিচে দৈনিক পূজার জন্য যে শিব প্রতিষ্ঠিত আছে সেটা আমরা দর্শন করছি। ওম নমঃ শিবায় সত্যায় কারণত্রয়োহি কবি নিবেদয়ামি সত্মানম স্বয়ংভূতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমি প্রণবানন্দজি মহারাজ যখন স্থূল দেহে ছিলেন সেই সময়ের স্মৃতি এই প্রবেশদ্বার। একটু আগে আমরা যে প্রবেশদ্বার দেখেছি ওটা পরবর্তীকালে হয়েছে। প্রথম সময় এই প্রবেশদ্বার নির্মাণ করা হয় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন স্থূল দেহে ছিলেন। আজও সেখানে লেখা আছে ওম শ্রী শ্রী প্রণব মঠ। যে প্রখ্যাত ভারত সেবাশ্রম সংঘের কথা আপনারা শুনে থাকেন, সেই ভারত সেবাশ্রম সংঘের আদি কেন্দ্র কিন্তু এটাই। এখান থেকে শুরু হয় ভারত সেবাশ্রম সংঘের কার্যক্রম 1917 সালে, যা কিনা আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর এই প্রণব মঠ প্রতিষ্ঠা হয় বাংলা 1323 বঙ্গাব্দে, বর্তমান 1430 বঙ্গাব্দে। আজ এই প্রণব মঠ 107 বছরে পড়েছে। যারা এই দৃশ্য দেখছেন সবার উপরে প্রণব মঠের প্রাণপুরুষ প্রণবানন্দজির আশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা। প্রণব মঠের বরেণ্য প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি তার প্রণব মঠকে মহামিলনের মহাতীর্থে পরিণত করেছেন। এখানে দেখা যাচ্ছে হিন্দু সমাজে প্রচলিত যে দুর্গাপূজা অনুষ্ঠান তাও কিন্তু হয়ে থাকে। এখানে আমরা দুর্গা মন্দিরে লক্ষ্য করছি। দুর্গা মন্দিরের পাশাপাশি এখানে আমরা আরো কিছু দৃশ্য দেখতে পাবো, যা একটু আগেই বলেছি। প্রণবানন্দজি প্রণব মঠকে মহামিলন কেন্দ্রে পরিণত করেছেন। হিন্দু সমাজে প্রচলিত বিশেষ বিশেষ পূজা অনুষ্ঠান সব তিনি স্বীকার করে নিয়ে প্রণব মঠকে মহামিলন তীর্থে পরিণত করেছেন। এখানে আমরা দেখছি বাজিতপুর প্রণব মঠে শ্রী শ্রী দুর্গা মাতার মূর্তি প্রতিষ্ঠিত আছে, এবং যথারীতি এখানে প্রতি বছর দুর্গা পূজাও হয়ে থাকে।
আমরা সে দৃশ্য দেখে এবার প্রণব মঠে আর কোথায় কি আছে সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি। আবার প্রণব মঠে আচার্য স্বামী প্রণবানন্দজির উপস্থিতিতে শুরু হয়েছিল হরিনাম সংকীর্তন, এবং এটাকে হরিবাসর বলা হতো। এবং এখানেই কিন্তু আবার কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত আছে। এবং আপনারা কি জানেন যে প্রণব মঠে রাধাকৃষ্ণের পুজো হয়? অনেকেই হয়তো জানেন না, কিন্তু প্রকৃতপক্ষে প্রণব মঠ যে মহামিলন কেন্দ্র, এটা জানতে গেলে প্রণব মঠে কি হয় ভালো করে জানতে হবে। প্রণব মঠ সম্পর্কে পড়াশোনা করতে হবে। স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনীটা ভালো করে জানতে হবে। অনেকে না জেনে শুনেই বলে থাকেন প্রণব মঠে কৃষ্ণ পূজা হয় না, তাদের ভুল ধারণা। প্রণব মঠে রাধাকৃষ্ণের মন্দিরও আছে, এটা বাজিতপুর প্রণব মঠে। তবে হ্যাঁ, হয়তো প্রতিটি ব্রাঞ্চে নেই, কেননা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার প্রতিষ্ঠিত প্রণব মঠে, যেখানে প্রণব মঠ প্রতিষ্ঠিত সেখানকার কালচারকে স্বীকার করে নিয়েছেন। এটা পূর্ববঙ্গে যে সমস্ত ভক্তরা আছেন তারা যাতে হরিনাম সংকীর্তন শুনতে পান, করতে পারেন, শ্রীকৃষ্ণের পূজা অংশগ্রহণ করতে পারেন, এখানে তিনি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত করেছেন।